হ্যালো, আমি সুস্মিতা বলছি। ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজকে আমি ন- মানে পার্ট টুটা করব। আগে আমি জানিয়েছিলাম আপনাদেরকে যে শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে, পরিবেশনের মধ্যে বা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে কি আমাদের কোনো বিধি নিষেধ, বাধ্যবাধকতা বা কোনো নিয়ম পদ্ধতি, সীমাবদ্ধতা রয়েছে কিনা পরিবেশনের সময়? এই প্রশ্নটা কিন্তু স- অবশ্য সাধারণ মানুষদের মধ্যে মনের মধ্যে জাগবে, এবং অবশ্যই আমি বলবো বাধ্যবাধকতা রয়েছে। বাধ্যবাধকতা না থাকলে শাস্ত্রীয় সঙ্গীত তো হয় না। তবে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত অনেকটা রিফাইন হয়েছে, সেটা আমি পরে একটা কোনো এপিসোডে সেটা জানাবো। হ্যাঁ, যেটা দক্ষিণ ভারতীয় সঙ্গীতের, শাস্ত্রীয় সঙ্গীতের কোনো পরিবর্তন নেই, ওদের একটা ম্যাথামেটিক্যাল সিস্টেমে ওদের সঙ্গীতটা চলে। সঙ্গীতে বিশেষ করে তাল আর জাতিটা। যাই হোক, আজকে আমি যেটা আমার কন্টিনিউশন, যেটা প্রথম পার্টের, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি। হ্যাঁ, আপনারা আমার যদি ভিডিওটা পছন্দ করে থাকেন এবং যথাযথভাবে আপনারা আমার ভিডিওগুলো ঠিক সময় মতন দেখতে পাবেন যদি আপনারা সাবস্ক্রাইব করেন। আমার অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করবেন। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমি আমার নেক্সট এপিসোডের, নেক্সট বলতে পার্ট টু এর এপিসোডটা যেটা হচ্ছে সেটা আমি আলোচনা করছি। আমাদের রাগের ক্ষেত্রে ঠাট, আরোহী অবরোহী, বাদী সমবাদী, সময় রঞ্জকতা, এইসব গুণগুলো কিন্তু একান্তই প্রয়োজন যখন আমি একটা রাগ পরিবেশন করব। একটা রাগ পরিবেশনের ক্ষেত্রে আমার ঠাটের প্রয়োজনীয়তা রয়েছে, আরোহী অবরোহী প্রয়োজনীয়তা রয়েছে, বাদী সমবাদী প্রয়োজনীয়তা রয়েছে, সময় প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আর সময় ছাড়া আমরা যে কোনো সময় সকালকার রাগ রাত্রে গাইতে পারবো না, রাত্রের রাগ সকালে গাইতে পারবো না। এইসব প্রয়োজনীয়তা তো অবশ্যই রয়েছে। উপরন্তু রঞ্জকতায় এর একটা সৌন্দর্যকে ধরে রাখার একটা গায়কী বা শৈলী আমাদের খুবই প্রয়োজন পরিবেশনের ক্ষেত্রে। এইবারে আপনার কাছে আমি যেটা বলবো সেটা হলো, আমাদের যে আমি প্রথমেই বলেছি, আগেও বলেছি, সা মা ও পা, এই তিনটে পর্দা খুব গুরুত্বপূর্ণ পর্দা আমাদের উত্তর ভারতীয় সঙ্গীতের মধ্যে, শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে। এই সা মা ও পা, এই স্বরকটির মধ্যে দুটির অঙ্গ, দুটি অঙ্গের স্বর হওয়ায় সা, দুটো অঙ্গ এর থেকে পাওয়া যাচ্ছে, সা মা ও পা। এই স্বরকটি দুটি অঙ্গের স্বর হওয়ায় ওদের বাদী স্বর একটি যদি হয়, সেই রাগগুলিকে সবসময় সর্বকালীন রাগ বলা হচ্ছে। মানেটা হচ্ছে, আপনার, আপনি ভাবুন, আমার এই সা, সা তো কম্পালসারি, সা সা সবসময় থাকছে, সা মা ও পা, এই তিনটে পর্দার মধ্যে থেকে যদি কোনো বাদিস্বর যদি কখনো সা হয়, বা বাদিস্বর কখনো যদি মা হয়, বা বাদিস্বর কখনো যদি পা হয়, তাহলে সেই রাগগুলো সর্বকালীন রাগ হিসেবে বিবেচিত হচ্ছে। মানে কোনো কালের আলাদা কোনো কাল বলে জিনিস নেই। আমরা যেমন বর্ষার রাগ, মল্লার মল্লার জাতীয় রাগ যখন গাই, হ্যাঁ, সেক্ষেত্রে তো একটা টাইমিংয়ের ব্যাপার হয়ে যাচ্ছে, কাল হয়ে যাচ্ছে, বর্ষাকালের, রেনি সিজনের এটা। সেরকম এখানে বলছে, যদি এই তিনটে পর্দার মধ্যে একটা পর্দাও যদি বাদিস্বর হয়ে থাকে, হ্যাঁ, বাদিস্বর হয়ে থাকে, এগুলো অঙ্গের মধ্যেই পড়ছে, কিন্তু একটা স্বরে যদি বাদিস্বর হয়ে থাকে তাহলে সেটা সর্বকালীন রাগ হিসেবে বিবেচিত হচ্ছে। তারপরে আপনার প্রত্যেক রাগে একটা করে বাদী স্বর থাকে, একটা করে সমবাদী স্বর থাকে। প্রত্যেকটা রাগে আপনি শুধু বাদী পাবেন আর সমবাদী পাবেন না, বা সমবাদী পাবেন বাদী পাবেন না, সেরকম কখনো হয় না। হ্যাঁ, এবং বাদী স্বর পূর্বাঙ্গে যদি হয়, বাদী স্বর পূর্বাঙ্গে হলে তাহলে আপনার সমবাদী স্বর উত্তরাঙ্গে হবে। বুঝেছেন? সা মা, মা পাটা এমন দুটো পর্দা যেটা আপনার মানে উত্তরাঙ্গের মধ্যেও আপনি রাখতে পারেন। হ্যাঁ, সা মা, সা পা,
এরকম বাদী সমবাদী স্বর হয়। তা বলছে যে বাদী স্বর যদি পূর্বাঙ্গে হয়, বাদী স্বর যদি পূর্বাঙ্গে হয় তাহলে সমবাদী স্বর উত্তরাঙ্গে হবে। আবার বাদী স্বর যদি উত্তরাঙ্গে হয় সমবাদী স্বর পূর্বাঙ্গে হবে। অল্টারনেটিভ থাকে, মানে দুটোই পূর্বাঙ্গের মধ্যে হচ্ছে এরকম স্বর হয় না, বলছে অল্টারনেটিভ থাকে। বাদী স্বর পূর্বাঙ্গে হলে সমবাদী স্বর উত্তরাঙ্গে, বাদী স্বর উত্তরাঙ্গে হলে সমবাদী স্বর পূর্বাঙ্গে হয়। এটাই হচ্ছে বলছে। হ্যাঁ, পূর্বাঙ্গ প্রধান হয়। একই স্বর পরপর কিন্তু আমরা ব্যবহার করি না। একই স্বরকে আমরা ব্যবহার করি, দেখুন আপনি কোমল, শুদ্ধ রে কোমল রে একসাথে ব্যবহার করা হয়, শুদ্ধ গা কোমল গা একসঙ্গে ব্যবহার করি কি করি না। শুদ্ধ মা বা করি মা, শুদ্ধ পায়ের কোনো তো রূপ নেই, শুদ্ধ ধা কোমল ধা, শুদ্ধ নি কোমল নি, এগুলো পরপর কিন্তু আমরা শুদ্ধ এবং কোমলটা পরপর আমরা ব্যবহার করতে পারি না, কোনো রাগেতেই হয় না সেটা। হ্যাঁ, কিন্তু ব্যতিক্রম রয়েছে এক্ষেত্রে, সেটা হচ্ছে রাগ ললিত। ললিতের মধ্যে কিন্তু দুটোই মানে আমি পরপর ব্যবহার করতে পারছি। মা মা করি মা, শুদ্ধ মা, মা মা। হ্যাঁ, তাইলে এইটা হচ্ছে একটু ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রমটা আমরা সাধারণের মধ্যে সবসময় নিই না, তবুও ব্যতিক্রমটা এখানে মেনশন করা হয়েছে। তার কারণটা হচ্ছে সাধারণত কোনো রাগেতে দুটো নোট শুদ্ধ এবং কোমল পরপর ব্যবহার হয় না, একমাত্র ব্যতিক্রম দেখা গেছে ললিত রাগের ক্ষেত্রে। হ্যাঁ, তো যাই হোক, কোনো রাগে তীব্র মধ্যম যদি ব্যবহার হয়, হ্যাঁ, সেই রাগে কিন্তু কোমল নি ব্যবহার হয় না। কিন্তু যে রাগে তীব্র মধ্যম অর্থাৎ করিমা, তীব্র মধ্যম মানে করিমা, যেই রাগের মধ্যে আপনি করিমাটা পাচ্ছেন সেই রাগেতে কিন্তু কোমল নিষাদ পাচ্ছেন না। হ্যাঁ, কোমল নিষাদ পাচ্ছেন না। তখনই পাবেন কোমল, যদি দুটো মায়ের ব্যবহার যদি হয়ে থাকে তাহলে দুটো নিয়েরও ব্যবহার পাবেন। দুটো মায়ের যদি ব্যবহার থাকে মানে শুদ্ধ মা করিমা, তাহলে কোমল শুদ্ধ নি কোমল নি হবে। কিন্তু শুধুমাত্র যদি করিমা ব্যবহার হচ্ছে, শুদ্ধ মা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি কোমল নি পাচ্ছেন না সেই রাগেতে, সেটাই বলা হচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে নিয়মের মধ্যে পড়ছে, মানে এগুলো জানা থাকলে আমাদের কেন আমি এটা বলছি সেটা আমি পরে জানাচ্ছি। কনস্বরের ব্যবহার বা স্পর্শ স্বর যেটা আমরা বলি, সেটা ক্ষেত্রে তো কিছু কিছু জায়গাতে আমরা এই ধরনের মানে শুদ্ধ কোমলের স্পর্শ যদি চলে আসে সেখানে তো রাগভ্রষ্ট হওয়ার একটা ইয়ে থাকে, সম্ভাবনা থাকে। সা মা পা, যে কোনো স্বরের বাদী স্বর হলে এই সা মা পা, এই তিনটের মধ্যে যে কোনো স্বর যদি বাদী স্বর হয়ে যায়, আপনি ভাবুন সা হলো বাদী, বা মা হলো বাদী, বা পা হলো বাদী। হ্যাঁ, বাদী স্বর, এই তিনটে স্বরের যে কোনো একটা যদি কোনো রাগের মধ্যে বাদী স্বর হয়ে থাকে তাহলে সেই রাগের প্রকৃতিটা হয় খুব গম্ভীর, প্রকৃতি খুব গম্ভীর হয়। প্রত্যেক ঠাট থেকে কিন্তু আমরা পূর্বাঙ্গ এবং উত্তরাঙ্গ রাগ নির্ণয় করে থাকি। ঠাট থেকে পূর্বাঙ্গ এবং উত্তরাঙ্গ রাগ নির্ণয় করে থাকি। এবং প্রাতঃকালীন রাগেতে সাধারণত দেখা যায়, সাধারণত এবং মোটামুটি দেখবেন আপনারা সবসময় রে ধা কোমল। যখন আপনারা প্রাতঃকালীন রাগটা শুনবেন তখন রে আর ধা কোমল শুনবেন। রেধা কোমল, আপনি বলুন কোন রাগে রেধা কোমল? রেধা কোমল ভৈরবে আছে না, রেধা কোমল আপনার কালিঙ্গাতে রয়েছে। এখন রেধা কোমল যেই রাগেতে রয়েছে সেই রাগটা হচ্ছে প্রাতঃকালীন রাগ বলা হচ্ছে। আর সায়ংকালীন রাগেতে হচ্ছে গা আর নি কোমল হয়। এইবারে আপনাদের বলছি, গা নি সায়ংকালীন রাগেতে গা আর নি কোমল হয়, গা ও নি সায়ংকালীন রাগেতে কোমল হয়। হ্যাঁ, কোমলের প্রবলতাটা বলছে বেশি, মানে সম্ভাবনাটা বেশি থাকে, ব্যতিক্রম থাকতে পারে সেটা। কারণ আমি বারবারই বলেছি আমাদের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অনেক মতান্তর রয়েছে, সেক্ষেত্রে আমি আলোচনায় যেতে পারবো না। কিন্তু ভাতখণ্ডেজের
শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে যেসব রীতিনীতি নিয়মকানুন সেগুলোর সাথে আমি ওয়াকিবহাল। হ্যাঁ, যাই হোক, এখন তাহলে এই কথাটা হয়ে গেল। তাহলে কোমলগা কোমলনিটা সায়ংকালীন রাগেতেই বেশি ব্যবহার করতে দেখা যায়। আর আপনার প্রাতঃকালীন সন্ধিপ্রকাশ রাগে কিন্তু তীব্র মায়ের প্রয়োগটা দেখা যায়। মায়ের প্রয়োগটা কখন দেখা যায়? কিন্তু এমনি বেসিক্যালি আমরা তো করি মায়ের প্রয়োগটা দেখি রাত্রিবেলাতেই হয়। হ্যাঁ, আর শুদ্ধ মায়ের প্রয়োগটা সকালবেলাতে হয়। কিন্তু সন্ধিপ্রকাশ রাগ বলতে আমি বিশ্লেষণ করেছি যেটা সূর্য উদয় এবং সূর্যাস্তের সময় গাওয়া হয়, সেসব রাগে বলছে প্রাতঃকালীন সন্ধিপ্রকাশ রাগ যেটা, সেখানে আপনার কড়িমায়ের ব্যবহার হয়। আর শুদ্ধ মায়ের ব্যবহার সায়ংকালীন সন্ধিপ্রকাশ রাগেতে শুদ্ধ মায়ের ব্যবহার হয়, উল্টোটা হয়। এবং কনস্বরটা বলছে স্পর্শস্বর অনেক সময় আপনার রাগের রূপ পরিবর্তন করে দেয়। কেন জানেন? স্পর্শস্বরে আমরা কখনো মীর সহযোগে স্পর্শস্বরে ব্যবহার করি, কখনো জাস্ট একটা গমকের ক্ষেত্রে টাচিং এসে যায়, সেটা কিন্তু রাগের রূপটাকে অনেক পরিবর্তন করে দেয়। রাগের নিজস্বতাটা ধরে রাখা খুব ক্ষতি হয়ে যায়। সেক্ষেত্রে স্পর্শস্বরের ব্যবহারটাকে খুব সাবধানে করাটাই ন্যায্য। হ্যাঁ, আর আর যেসব রাগ মন্দ্র সপ্তকে মানে সায়ের থেকে বা গায়ের থেকে নিচেতে স্বর বিস্তার টান ফান হয়, সেসব রাগের প্রকৃতি হয় খুব গম্ভীর। মন্দ্র সপ্তকে যেসব রাগ বিস্তার হয় সেগুলো খুব গম্ভীর হয়। তাহলে আমরা এতটাই জানলাম যে কতগুলো নিয়ম রয়েছে আমাদের রাগ পরিবেশনের ক্ষেত্রে, এবং এখানে কিছু লজিক্যালি আছে, আবার কিছু কম্পালসারি যেটা নিয়মের মধ্যে রয়ে গেছে। সেক্ষেত্রে আমরা যদি এগুলো কিছুটা বলতে পুরোটাই যদি আমরা জানতে পারি, তবে প্র্যাকটিক্যালটা যখন আপনি শিখবেন এবং ভালো শিক্ষাগুরুর কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা গ্রহণ করবেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনার অনেকটা সাহায্য করবে প্রকৃত রাগটা শিখতে। কিভাবে আপনি একটা রাগ থেকে আরেকটা রাগের দূরত্বটাকে রেখে তার নিজস্বতাটাকে পরিবেশনের মধ্যে দিয়ে প্রকাশ করবেন। তাহলে আমি আজ এতটা পর্যন্তই আপনাদের সঙ্গে বর্ণনা করলাম কিভাবে রাগের প্রত্যেকটা নিয়ম কানুন পদ্ধতিকে আমাদের মেনে রাগ পরিবেশন করতে হয়। ঠিক আছে, তাহলে আমি এইটুকুনি রাখি। নমস্কার, আপনারা ভালো থাকবেন। ওকে।